আমার এস্টিমেট হচ্ছে যে 40% উপরে হয়তো ভোট কাস্ট হয়, কোনোভাবেই 40% উপরে যায় নাই ভোট কাস্টিং। 60% তারা দেখাচ্ছে টু শো যে 50% উপরে জনগণ এসে ভোট দিয়েছে, হুইচ আই থিঙ্ক ইজ নট কারেক্ট। এই লোকগুলি যেন দেশের বাইরে কোনোভাবেই না যেতে পারে। ইউনূস, আসিফ নজরুল ডিস্ট্রয় করে দিয়েছে, যেন ওদের বিরুদ্ধে ইনকোয়ারি হয়, ওদের বিরুদ্ধে ইনভেস্টিগেশন করতে হবে এবং অ্যাকাউন্টেবিলিটি আনতে হবে, ট্রান্সপারেন্ট অ্যাকাউন্টেবিলিটি। যেমনটি আমি বলি, ইউনূস সাহেব নিজেই উনি যা করেছেন সবাই জানে। আর তাদের যারা বস অর্থাৎ নাহিদ ইসলাম, ইনকিলাব ইনকিলাব, হ্যাঁ। তো সেই নাহিদ ইসলাম আজকে যে বক্তব্য দিয়েছেন, এই বক্তব্যটা আসলে কতটুকু যৌক্তিক? আর নাহিদ ইসলামের কি ধারণা যে এখন ডাক দিলে রাজুতে আয়, কই ঢাকা আটে তো ডাক দিচ্ছেন, আপনারা পারছেন, পারেন নাই। দাপ্তরিক কাজগুলো এখন আমাদেরকে করতে হচ্ছে। আমরা এখন আর কোনো পলিসি ডিসিশন নিচ্ছি না, যেহেতু একটা ভোট হয়ে গেছে এবং একটা দল আমরা দেখতে পাচ্ছি তারা মেজরিটি পেয়ে গেছে, কাজে আমরা এখন আর কোনো নীতিগত কোনো সিদ্ধান্তে যাবো না, কিন্তু এভরিডে কাজ আমাদেরকে করে যেতেই হবে যতক্ষণ পর্যন্ত না শপথ গ্রহণ করে নতুন সরকার দায়িত্ব নেয়। আপনাকে আরেকটা কথা বলি শারমিন, এটা কিন্তু আমি একদম মন থেকে সবসময় বলি যে আমরা কখনোই আসসালামু আলাইকুম। ভিডিওর শুরুতেই দুইটা প্রশ্ন রাখবো আপনাদের কাছে, প্রিয় দর্শক। হ্যাঁ, দুইটা প্রশ্ন রাখবো। ভিডিওর ইন্ট্রো দেখেই বুঝে গেছেন যে কি প্রশ্ন রাখতে পারি আপনাদের কাছে। প্রথম প্রশ্ন, এক, হাসনাত আবদুল্লাহ বাদে এই এনসিপির যে আরও 5 জন নেতাকর্মী তারা এমপি হলেন, সংসদে যাবেন, জামায়াতের আদল ছাড়া তারা আদৌ যেতে পারতেন কিনা, তাদের সেই আদৌ যোগ্যতা আছে কিনা, এবং এই যে আমাদের হাসনাত আবদুল্লাহ সহ 6 জন মোট সদস্য তারা এনসিপি থেকে হয়েছেন, তারা সংসদে গিয়ে কি করবেন, এবং বাকি যারা এনসিপির নেতাকর্মী আছে তারা আসলে এত বড় ডাব্বা কেন খাইলেন, এইটা নিয়ে কি মনে হয় আপনাদের? এবং এইদিকে আমাদের উপদেষ্টা মহোদয়গণরা তারা কি করবেন? তারা কি দেশে থাকবেন? ক্ষমতাতে আরও কতদিন থাকতে পারবে? কিভাবে ডক্টর ইউনূস ক্ষমতা হস্তান্তর করবে? এই বিষয় নিয়ে কি বলছে উপদেষ্টা রেজওয়ানা, চলেন আমরা বিস্তারিত ভিডিও স্ক্রিনে দেখে আসি। আশা করছি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত সাথে দেখবেন। সমালোচনা সহ্য করা কিন্তু কঠিন কাজ ভাই, আর আমাদের কাজই হচ্ছে যখন আপনি অন্যায় কিছু বলবেন করবেন তখন সেটার বিরুদ্ধে সমালোচনা করা। অর্থাৎ আমার মন মতো হলে সবকিছু ওকে, আর যদি আমার মতের বিরুদ্ধে হয় তাহলে কিন্তু রাজপথে নামবো। এই যে রাজপথে নাইমা আওয়ামী লীগকে বিদায় করা একটা যে ট্রেন্ড বা কালচার, বা ধরেন রাজপথের শক্তিমত্তার পরিচয় দিয়া পুরো সিস্টেমকে হিলাডালা সেই জুলাই যোদ্ধারা আর তাদের যারা বস অর্থাৎ নাহিদ ইসলাম, ইনকিলাব ইনকিলাব, হ্যাঁ। তো সেই নাহিদ ইসলাম আজকে যে বক্তব্য দিয়েছেন, এই বক্তব্যটা আসলে কতটুকু যৌক্তিক? আর নাহিদ ইসলামের কি ধারণা যে এখন ডাক দিলে রাজুতে আয়, কই ঢাকা আটে তো ডাক দিচ্ছেন, আপনারা পারছেন, পারেন নাই? হাস্যকর মন্তব্য করা বন্ধ করে দেন। আর যে হাসান মাহমুদ হইয়েন না, আওয়ামী লীগের একজন যিনি ছিলেন, কথা বলতো, মানে কি বলতো নিজেও জানে না। ফলাফল যেটা আসছে যে এনসিপি 6টা পাইছে, এই 6টার মধ্যে হাসনাত আবদুল্লাহ ছাড়া বাকি যে 5টা যদি জামাতের লেজ এনসিপি না ধরতো, অথবা জামাত পিতা হিসাবে পুত্রদের আশ্রয় না দিত, এই একটা সিটি শুধু পাইতো হাসনাত আবদুল্লাহ, আর কোন সিটি এনসিপি পাইতো কিনা আমার সন্দেহ আছে। এখন যখন তারা হাইরা গেছে, এখন বলতেছে কি প্রয়োজনে আবার যা রাজপথে নামবো। কেন নামবেন? কারণ নির্বাচনের ফলাফল কারচুপি করা হয়েছে। তো কারচুপি কেন করা হয়েছে? এটা বিএনপি, প্রশাসন, ডক্টর ইউনূস, নির্বাচন কমিশন সবাই মিলে একটা সেট আপ দিছে। মানে এটা গতকালকে বক্তব্য দিল যে জরুরি সংবাদ সম্মেলন এনসিপি ডাকছে। এখন এনসিপির প্রধান যিনি নাহিদ ইসলাম, তিনি বলছেন যে ভাই একটা সময় পর্যন্ত নির্বাচনটা সুষ্ঠু হয়েছে, কখন? যতক্ষণ ভোট ফলাফল গণনা হয় নাই। সারাদিন দেখছে ভোটাররা গেছে, মনে করছে ওরে বাবা, মানে এনসিপির তো ভোট দিয়া ফাটাই ফেলবে। এখানে নাহিদ ইসলামের একটু বোঝা দরকার যে এই যে আপনার ইউনিভার্সিটিগুলোতে ডাকসু নির্বাচন হলো, সেখানে এনসিপির যে ছাত্র শক্তি সংগঠন আছে, অর্থাৎ বিএনপির ছাত্রদল, জামাত ইসলামের ছিল ছাত্র শিবির, এনসিপির ছাত্র শক্তি, কোথায় এরা একটা আসনে ভালোভাবে কোনো একটা ভালো পদবি তারা পাইছে? ছাত্ররা এদেরকে প্রত্যাখ্যান করে দিছিল। আপনি বিশ্বাস করেন, আমি এখনো দাবি নিয়ে বলি, জামাত যদি এদেরকে শেল্টার না দিত, আশ্রয় না দিত, কোনো একটা আন্দোলনে এই এনসিপি এরা টিকতো না। তো এখন এই যে এরা ডাক দিচ্ছে যে নির্বাচনটা সুষ্ঠু হয় নাই, নির্বাচনে এখানে কারচুপি হয়েছে, আর এই ইঞ্জিনিয়ারিং এর প্রধান কারিগর হচ্ছেন জনাব তারেক রহমান। তো এগুলোর জন্য এখন কি করবে? প্রয়োজনে তারা রাজপথ নামবে। তো এখন কি ইলেকশন কমিশন আপনার মানে আইসা সিদ্ধান্ত বদলাই দিবে? আমরা তো দেখলাম যে ইলেকশন কমিশন ঘোষণা করে দিছে, বা সরকারের পক্ষ থেকে আমরা বিভিন্ন সূত্র বাবদ আমাদের কাছে যে তথ্য আছে, আগামী 16ই ফেব্রুয়ারি শপথ গ্রহণ করবে সরকার। 18ই ফেব্রুয়ারির মধ্যে নতুন মন্ত্রিসভা হবে, 20ই ফেব্রুয়ারির মধ্যে মন্ত্রী পরিষদ গঠিত হওয়ার পরপরই সরকার গঠন হয়ে যাবে। অর্থাৎ বিএনপি নেতৃত্বাধীন যে নতুন সরকার, সেই সরকার ফাংশন শুরু করবে খুব অল্প দিনের মধ্যে। তাহলে এখন যে রাজপথে নামা, আপনি ডাক দিয়া দেখেন, মানে এনসিপির মাঝে মাঝে হয় কি যে ওই যে থাকে না যে পুরনো একটা জোশ ফিলিংস, যে কোনো কথায় কথায় রাজপথে নামা, এই অভ্যাসগুলো ভাই বন্ধ করে দেন। ডক্টর ইউনূসের আমলে আপনারা সরকারি আশ্রয়ে প্রশ্রয়ে আর পেছন থেকে জামাত আপনাদেরকে সাপোর্ট করছে, এই কারণে
আপনারা যেই যা খুশি করতে পারছেন, বাংলাদেশের মানুষ এই মুহূর্তে এই রাজপথে নামা, কথায় কথায় রাস্তা বন্ধ করা, ইকোনমিকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাওয়া, এগুলো মানুষের পছন্দ করে না। মানুষ এখন চায় বা একটু শান্তিতে 4টা পয়সা ইনকাম করুক, একটা রিক্সাও চায়, সে 10 টাকা কামাক। একজন হকার, ফুটপাত, একজন অফিসে যাওয়া মানুষ, আপনারা তো পাবলিক ফান্ডে খান, ক্রাউড ফান্ডিং করেন, মানুষের কাছে হাত পাতেন, ভিক্ষা করেন, আর বিভিন্ন দুর্নীতি তো আছেই আপনাদের বিরুদ্ধে অভিযোগ। So, আপনাদের তো সমস্যা নাই, খালি রাজপথ বন্ধ করে তো ডাক দিয়েন, দেখেন নামে কিনা। ভাই এগুলা বন্ধ করে না এবার সরকার। শপথ আসলে কে পড়াতে পারেন? আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে ভোট গ্রহণ প্রক্রিয়াটা খুবই শান্তিপূর্ণ হয়েছে। গতকাল ভোটের আগের দিন পর্যন্ত যে পরিমাণ অপপ্রচার করা হয়েছে, তার একটা সঠিক জবাব আসলে গতকাল ভোটের মাধ্যমে জনসাধারণ দিয়ে দিয়েছেন। জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন শান্তিপূর্ণভাবে। খুবই অল্প কিছু জায়গায় কিছু ব্যত্যয় ছাড়া বেশিরভাগ জায়গায় শান্তিপূর্ণ, সুষ্ঠু এবং উৎসবমুখর হয়েছে। এখন ভোটের পরে ভোট গণনা, ফল প্রকাশ, সেখানে আমাদের রাজনৈতিক দলরা তাদের যার যার অবস্থান থেকে বক্তব্য দেবেন। গতকালও শুনেছি যে রাজনৈতিক নেতারা একটা প্রশ্নবোধক চিহ্ন সবসময় রেখে দেন, তো এখনো হয়তো সেই প্রশ্ন তারা তুলবেন, বাট সেটা তাদেরকে সর্ট আউট করতে হবে, সেটা আমাদের বিষয় না। আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী একদম স্বচ্ছ উপায়ে চেষ্টা করেছি সকলকে সাথে নিয়ে একটা অংশগ্রহণমূলক নির্বাচন করার। প্রক্রিয়াটা হবে আমাদের সংবিধানে তো বলে দেয়া আছে। এই যে ফলাফলটা হলো আনুষ্ঠানিক ফলাফলটার একটা গেজেট প্রকাশ করা হবে। সেই গেজেটটা আজকেও প্রকাশ করে ফেলা সম্ভব আইন সংসদ বিচার মন্ত্রণালয় থেকে। সেটা প্রকাশ করার পরে হয় স্পিকার শপথ পড়াবেন, নতুবা ডেপুটি স্পিকার শপথ পড়াবেন, বা রাষ্ট্রপতির মনোনীত কোনো ব্যক্তি শপথ পড়াবেন, বা প্রধান নির্বাচন কমিশনের শপথ পড়াবেন। এখন এই মুহূর্তের বিষয় হচ্ছে যে স্পিকার তো আসলে নেই, উনার অবস্থান সম্পর্কে আমরা কেউই জানি না। আর ডেপুটি স্পিকার উনি কারাগারে আছেন। সেক্ষেত্রে এখন রাষ্ট্রপতির মনোনীত ব্যক্তি পড়াবেন নাকি নির্বাচন কমিশন পড়াবেন, এটা আমার মনে হয় সংসদ বিষয়ক মন্ত্রণালয় রাজনৈতিক দলদের সাথে কথা বলে এটা ঠিক করবেন। কারণ এটা কিন্তু ইটস এ পলিটিক্যাল কোয়েশ্চেন অলসো, ইটস নট অনলি এ লিগাল কোয়েশ্চেন। হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ স্কোয়ার, মাঠের বাইরেও তো আমরা এভাবে দেশপ্রেম দেখাতে পারি। পরে তাদের সাথে কথা বলে এটার একটা সিদ্ধান্তে আসা হবে। এবং আমি আইন উপদেষ্টাকে বলতে শুনেছি যে করেই হোক 18ই ফেব্রুয়ারির মধ্যেই দায়িত্ব হস্তান্তর করে দেওয়া হবে। এই বাস্তবতায় যেহেতু এখনো নতুন সরকার দায়িত্ব নেয়নি, অন্তর্বর্তী সরকারের যারা উপদেষ্টা আছেন তারা আসলে কতদিন ক্ষমতায় থাকবেন, বা আপনাদের তো আপনি কাল বলছিলেন যে একটা বাসায় অনেক কাজ থাকে, সুতরাং আপনাদের যে দাপ্তরিক কাজ যেগুলি আসলে রয়েছে সেই কাজগুলি আসলে কিভাবে সম্পন্ন হবে? দাপ্তরিক কাজগুলো এখনো আমাদেরকে করতে হচ্ছে। আমরা এখন আর কোনো পলিসি ডিসিশন নিচ্ছি না, যেহেতু একটা ভোট হয়ে গেছে এবং একটা দল আমরা দেখতে পাচ্ছি তারা মেজরিটি পেয়ে গেছে, কাজে আমরা এখন আর কোনো নীতিগত কোনো সিদ্ধান্তে যাব না, কিন্তু এভরিডে কাজ আমাদেরকে করে যেতেই হবে যতক্ষণ পর্যন্ত না শপথ গ্রহণ করে নতুন সরকার দায়িত্ব নেয়। আপনাকে আরেকটা কথা বলি শারমিন, এটা কিন্তু আমি একদম মন থেকে সবসময় বলি যে আমরা কখনোই ক্ষমতায় ছিলাম না, সবসময় দায়িত্বে ছিলাম। দায়িত্ব পালনের কিছু আইনগত কর্তৃত্ব থাকে, সেটা আমাদের ছিল, কিন্তু ক্ষমতায় আমরা কখনো ছিলাম না। যেহেতু বিএনপি 2/3 মেজরিটি পেয়েছে, আমরা এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি, সংস্কারের প্রক্রিয়াটা আসলে কি হবে, বা যারা ক্ষমতায় আসছে, আমরা তো দেখতেই পাচ্ছি বিএনপি ক্ষমতায় আসছে, তো তাদের প্রতি আসলে কি আহ্বানটা থাকবে? যেহেতু আপনাদের সংস্কার একটা প্রতিশ্রুতির জায়গা ছিল, একটা প্রতিশ্রুতির বাস্তবায়ন হয়েছে নির্বাচনের মধ্য দিয়ে, এবং পরবর্তী প্রতিশ্রুতির জায়গা আপনার কাছে প্রথমেই করতে চাই যে নির্বাচনটি হয়েছে ফ্রি অ্যান্ড ফেয়ার হয়েছে কিনা, এবং ফ্রি অ্যান্ড ফেয়ার হলেও নিশ্চয়ই বিএনপি এটি ডিজার্ভ করে, অন্তত যে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে যে দলের সঙ্গে, জামাতের সঙ্গে, অনেকেই আমরা এটা আমাদের মনে করতে পারি। তারপরেও আপনার মতামত জানতে চাইছে এই কারণে, যেহেতু ভোটের টোটাল শতাংশটি অনেক পরে আমরা জানতে পেরেছি, মানে টোটাল কত ভোট কাস্ট হয়েছে এমপি নির্বাচনে, জাতীয় সংসদ নির্বাচনে, সেই জায়গা থেকে আপনি কি মনে করেন? বিসমিল্লাহির রহমানির রহিম। দেখুন, আমার গণভোট নিয়ে আমার তেমন কোনো কথা নাই। তার কারণ হচ্ছে এইটাকে তো আমি অলরেডি প্রত্যাখ্যান করেছি, এটার কোনো প্রয়োজনই ছিল না। আমি বোধহয় আপনার সাথেও বলেছি যে গণভোট ইজ ইললিগাল, আনকনস্টিটিউশনাল, এটা কোনো সময় হওয়া উচিত না। এবং যেভাবে গণভোটটি ডিফাইন করা হয়েছে হ্যাঁ নার ব্যাপারে, 4টি প্রশ্ন, একটা হ্যাঁ না, সো এইটা একটি ইললজিক্যাল জিনিস হয়েছে সেখানে। আমি 4টার মধ্যে তো কাউকে হ্যাঁ দিতে পারি, না দিতে পারি, যাই হোক, হোয়াট এভার দ্য কেস। তারপরেও কিন্তু দেখেন, at least 30% have said no. আপনি এটাকে ফেলে দিতে পারেন না। 30% এখন যেটা আসতেছে ফলাফল, এবং 30% পিপল নাতে ভোট দিয়েছে। কাজেই এইখানে বলা যাবে না যে সবাই হ্যাঁ চেয়েছে, ওইটা সবাই চেয়েছে। এক তো স্বচ্ছ ছিল না রেফারেন্ডাম,
কোনোভাবেই স্বচ্ছ ছিল না। তারপরে 30% যে রেজাল্টে তারা অ্যানাউন্স করছে সেখানে 30% আছে। আমার ডাউট আছে যে অ্যাকচুয়ালি কি সিচুয়েশন আছে। কাজে রেফারেন্ডাম ইজ ইললিগাল, এইটাকে আমি নাম্বার 1। নাম্বার 2, আপনি যে কথাটা বিএনপির ব্যাপারে বলেছেন, আমি প্রথমেই আপনার মাধ্যমে মুবারকবাদ দিতে চাই বিএনপিকে, যে তারা এত বড় 2/3 মেজরিটি নিয়ে এসেছেন। এবং এই 2/3 মেজরিটি নিয়ে আসার অর্থ হচ্ছে যে এই কান্দে, বিএনপির কান্দে কিন্তু রেসপন্সিবিলিটি অনেক বেড়ে গেল। কেন বেড়ে গেল? নাম্বার 1, আমাদের ইকোনমির অবস্থা ধ্বংস হয়ে, আমাদের ব্যাংকিং সেক্টর নাই, আমাদের স্টক মার্কেট নাই, এইগুলি ওনাদেরকে ঠিক করতে হবে। ফরেন মিনিস্ট্রি আমাদের যেটা হবে, এই ফরেন মিনিস্ট্রি দেখেন ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। বাংলাদেশে কিন্তু দুইবার পারে কোনোভাবেই যেন পালাইতে না পারে। হ্যাঁ, এমনটাই আমরা শুনছিলাম একজন বিশ্লেষকের কাছ থেকে। তিনি বলছিলেন এইরকমভাবেই কেন তারা অন্যায় করে ফেলছে, অপরাধ করে ফেলছে। প্রিয় দর্শক, কি মনে হয় আপনাদের? হ্যাঁ, আসলেই তারা অনেক বড় অন্যায় করে ফেলছে, অপরাধ করে ফেলছে। এটা মনে হচ্ছে খুব জরুরিভাবে একটা সিদ্ধান্ত নেওয়া হতে পারে। তবে শেষ পর্যন্ত দেখা যাক ইউনূস সরকার কবে তিনি ক্ষমতা হস্তান্তর করেন, কয়েকদিন লাগান না দেরি করেন, কি করবেন, হয়তোবা সময় সময় সব কিছু আমরা জানতে পারবো। লিখবেন আপনাদের মতামতগুলো, এবং উপদেষ্টা রেজওয়ানা তিনি